হচ্ছে শিলিগুড়ি পুরসভা অবৈধ নির্মাণ ভাঙছে, আর সেই অবৈধ নির্মাণ ভাঙাতে বাধা দিচ্ছেন খোদ মেয়র পরিষদ। হ্যাঁ, শিলিগুড়ি পুরসভার খোদ মেয়র পরিষদই অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছেন। কাউন্সিলর 46 নম্বর ওয়ার্ডে এই ভাঙাভাঙি চলছে। দেখুন আগে ছবিটা। আর পুলিশ ঘিরে রেখেছে এই দিলীপ বর্মনকে, মেয়র পরিষদ কাউন্সিলর, তাকে ঘিরে রেখেই দখলদার উচ্ছেদ চলছে। তবে ক্ষোভ বিক্ষোভও আছে, কি বলছেন তারা দেখুন। এটা তো গাইডজনের কাজ হচ্ছে, এটা তো মানে কোনো কারা করছে? পার্টি পলিটিক্সের কাজ হচ্ছে। কি আপনার বিল্ডিং এ অবৈধ কি রয়েছে? যে কোনো অবৈধ কিছু নেই, চলে ভেঙে টেঙে দিয়ে ওদেরকে ওদের হিসাব মতো ওরা যা চেয়েছে তাই করে দেওয়া হলো। আমরা মিউচুয়াল করে নিচ্ছি উভয় পক্ষে। 6 মাস পরে এসে এগুলা হচ্ছে, কারণটা কি? হঠাৎ করে সরাসরি বারবার দিলীপ বর্মন কেন বাধা দেন, রুখে দাঁড়ান? সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কেন বাধা? দেখো, এর আগেও আমরা দেখেছি যে এই 46 নম্বর ওয়ার্ডের অংশভুক্ত কিন্তু যে চম্পাশিরি বাজার, সেখানে যখন উচ্ছেদ হয় গত বছর, সেখানেও কিন্তু বাধা দেন এই মেয়র পরিষদ তথা 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই দিলীপ বর্মন। আবারও আজ নতুন করে যখন 46 নম্বর ওয়ার্ডে একটি অবৈধ বিল্ডিং ভাঙতে আসে পুরসভা, সেখানে কিন্তু তারা প্রথমে বাধা দেন দিলীপ বর্মন এবং যারা আবাসিক এবং দোকানদাররা রয়েছেন তাদের যেটা দাবি যে 7-8 বছর আগে এই বিল্ডিং তৈরি হয়েছে, পুরসভা থেকে এনওসি রয়েছে, তবুও কিন্তু কেন আজ এরকম কোনোরকম নোটিশ ছাড়াই আজ পুরসভা কর্মীরা আজকে এই অবৈধ বিল্ডিং ভাঙতে আসছে, এই অভিযোগ তুলেই কিন্তু বাধা দেওয়া শুরু হয়। পুরসভা কর্মীদের প্রায় ঘন্টা 1.5 থেকে 2 কিন্তু আটকে রাখা হয়, যে কোনোরকমভাবেই ভাঙতে দেওয়া যাবে না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেন দিলীপ বর্মন। এবং সেই সঙ্গে মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তার যে রাগ ক্ষোভ আমরা দেখেছি, এর আগেও পুরসভার যে মাসিক অধিবেশন, সেখানেও তিনি এই মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পরবর্তীকালে দল তাকে শোকাচোক করে এবং তারপরে কিন্তু নিজের সিদ্ধান্তে তিনি অনড় থাকেন এবং বারবার তার যেটা দাবি এবং অভিযোগ যে অন্য ওয়ার্ডে কিন্তু একাধিক অবৈধ বিল্ডিং রয়েছে, কিন্তু সেখানে তারা ভাঙতে যান না, কিন্তু মেয়র আর ডেপুটি মেয়র তারা বেছে তার ওয়ার্ডেই একাধিক বিল্ডিংকে কিন্তু তারা ভাঙতে আসে। এবং দিলীপ বর্মনের মুখে বিস্ফোরক অভিযোগ দেখুন। আর 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে, জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। মিনিমাম 70,000 ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে। যে অন্যায় কাজ করছে, মানুষের যে ক্ষতি করছে এরা, সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে। আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং, অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না, সেখানে কত টাকা নিয়েছে হিসাব দিক। যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না। আমি দলের লোক হয়ে আর আমার ওয়ার্ডে ভাঙছে, আমি না নোটিশ জানতে পারলাম, না আমাকে কোনো খবর দেওয়া হলো। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে, এর পরিণাম ভুগতে হবে। তো মেয়র পরিষদ একদম কাউন্সিলর, তিনি তো দল বিরোধী কথা বলছেন পার্থ। এর আগেও তাই কিন্তু এই দলবিরোধী কথাবার্তা বলার জন্য এর আগে কিন্তু তাকে দল থেকে শোকজ করা হয়। আমরা জানি যে গত জুন মাসে পুরসভার যে মাসিক অধিবেশন হয়, সেখানেও কিন্তু তিনি একইভাবে যেই অভিযোগ দুটি করেছিলেন, একটা হলো খাটাল উচ্ছেদ এবং অন্য আরেকটি বিল্ডিং, সেটা ভাঙতে গিয়েও ডেপুটি মেয়রের নির্দেশে নাকি সেই বিল্ডিং ভাঙা হয়নি। এই দুটি অভিযোগ তিনি এর আগেও পুরসভায় মাসিক অধিবেশনে ভোট অধিবেশন করেছিলেন, আজকেও কিন্তু সেই অভিযোগও তিনি সামনে আনলেন। যদি এই ধরনের অবৈধ বিল্ডিং ভাঙতে হয়, তাহলে খাটাল উচ্ছেদ দিলীপ বর্মন বলছেন ঠিকই, কিন্তু দিলীপ বর্মন টার্গেট কেন, তিনি কি বলছেন, তিনি কেন টার্গেট সেটা বললেন না। বারবার করে দিলীপ বর্মনের যেটা দাবি, যে যেহেতু তিনি মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তিনি সরব হন এবং তিনি যতদিন কাউন্সিলর হিসেবে থাকবেন, কারণ সাধারণ মানুষের ভোটে তিনি নির্বাচিত প্রতিনিধি এই 46 নম্বর ওয়ার্ডের, কিন্তু তাকে না জানিয়ে তাকে ওভারটেক করে যাবতীয় কাজকর্ম হচ্ছে এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার ছিটে ফোটা হচ্ছে না 46 নম্বর ওয়ার্ডে। তাকে কেন বারবার করে এই বঞ্চনার শিকার হতে হচ্ছে? কারণ তিনি মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছেন একাধিক বিষয়ে, যে বিষয় যুক্তি তিনি দেখেছেন। নিশ্চয়ই পরবর্তী সময় আমরা দেখাবো ডেপুটি মেয়র বা মেয়র কি বলছেন। আর দুর্গাপুরে সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু। সরকারি জমি দখল করে যারা বসেছিল তাদের উচ্ছেদ অভিযান দুর্গাপুর শহরে একেবারে উচ্ছেদ অভিযানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ফ্রি পার্কিং জোনে গাড়ি রাখলেও টাকা নেওয়ার অভিযোগ, গাড়ি ও বাইক পিছু টাকা নেওয়ার অভিযোগ, এবং উন্নয়ন পর্ষদ জমি দখল মুক্ত করছে। কারা ওখানে জমি
ঘিরে বসেছিল? দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরের যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে সরকারি জমি রয়েছে, অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের, এবং সেখানে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে ফ্রি পার্কিং জোন লেখা সত্ত্বেও কিন্তু সেখানে কিন্তু রীতিমতো গাড়ির স্ট্যান্ড, অর্থাৎ গাড়ি এবং মোটরসাইকেল স্ট্যান্ড তারা দখল করে রয়েছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং স্থানীয়রা, তারা মিলে কিন্তু রীতিমতো কিন্তু পার্কিং জোন থেকে সেই টাকা আদায় করছিল। কিন্তু এই অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে পৌঁছানোর মাত্রই কিন্তু তারা কিন্তু সরকারি জমি দখলমুক্ত করতে কিন্তু উদ্যোগ নিল এবং জেসিপি দিয়ে কিন্তু আজকে সেই দখল উচ্ছেদের অভিযানে নামলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, এবং বেশ কয়েকটি এলাকায় কিন্তু এই ধরনের অবৈধ পার্কিং জোন গড়ে উঠছিল এবং সেগুলি সরকারি জমির উপর, এবং এপিডিএর তরফ থেকে কিন্তু সেগুলি একেবারে দখলমুক্ত করছে এবং ওই এলাকাগুলিতে কিন্তু বেশ কিছু এলাকার মানুষ এবং স্থানীয় তারা রীতিমতো কিন্তু টাকা আদায় করছিল। ওকে, সেইটাকে রুখতেই আজকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই অভিযান। ভাঙার উদ্যোগ ওইভাবে নেওয়া হয়নি, আমাদের আসলে সেলফ হেল্প গ্রুপগুলোকে পার্কিং অ্যালটমেন্ট দিয়েছি, ওই জায়গাগুলো আমরা পজিশন ওনাদেরকে হ্যান্ড ওভার করছি। তো সেই জন্য যেই জায়গাগুলো আমরা পার্কিংয়ের জন্য অ্যালোকেট করেছি ওই জায়গাগুলোকে ফাঁকা করে নিয়ে ওনাদেরকে হ্যান্ড ওভার দিচ্ছি। তাদের মধ্যে কি এরা পড়ে? তার মধ্যে এটাও পড়ে। মাফিয়ার টাকা নিচ্ছেন কাউন্সিলর, হ্যাঁ, এরকমই বিস্ফোরক অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পল, বিজেপির বিধায়ক। তিনি অভিযোগ করছেন বালি মাফিয়ার থেকে টাকা নিচ্ছেন কাউন্সিলর। দেখুন কি অভিযোগ, তারপরে বিস্তারিত আসবো। বালি মাফিয়াদের তো আমি তো চিনি না, কিন্তু নামগুলো সব এসেছে আমার কাছে, এবং বিশ্বাস করবেন না, প্রশাসন থেকেই নামগুলো দেওয়া হচ্ছে। কারণ সব থেকে আগে যারা খবর পায় যে চেয়ার বদলাতে চলেছে সেটা হচ্ছে পুলিশ আর প্রশাসন। তাই পুলিশের ভেতর থেকে আর প্রশাসনের ভেতর থেকে আমাদের জানানো হচ্ছে এবং সব খবরই আমাদের কাছে আসছে আস্তে আস্তে, যে কারা এই বালিচক্র চালাচ্ছে, কারা কারা এর সাথে ইনভলভ রয়েছে, মাথা কে আছে, এবং এই ধরনের 87 নম্বর ওয়ার্ডের তরুণ চক্রবর্তী বাবুর মতো মহাশয়রা কারা কারা ইনভলভ রয়েছেন। ইডির কাছে চিঠি লিখেছি। দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টার্গেট কেন? সত্যি কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? পুলিশ প্রশাসনের কাছ থেকে নাকি তিনি অভিযোগ পাচ্ছেন, মানে তথ্য পাচ্ছেন? দীপক, একেবারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে, মন্তব্য করেছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার অভিযোগ হচ্ছে আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দক্ষিণ থানা এলাকার ডামরা অঞ্চলে বালি মাফিয়াদেরকে সংরক্ষণ দিচ্ছে, বালি পাচার করতে মদত দিচ্ছেন এবং বালি মাফিয়াদের কাছে মোটা টাকা তিনি এই বালি পাচার করার জন্য টাকা নিচ্ছেন। কোথায় জানিয়েছেন এটা? কোনো প্রশাসনিক স্তরে জানিয়েছেন? বিধায়ক অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই এই বেআইনি বালির প্রতিবাদে ইডি দপ্তরে চিঠি লিখে ঘটনার তদন্ত করার আবেদন জানিয়েছেন। এই বালি মাফিয়া সহ কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই তরুণ চক্রবর্তী কি বলছেন? যদিও তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী গোটা অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন। তরুণ চক্রবর্তী কি বলছেন একবার দেখানো যাক। আমি ইডিকে সবসময় ওয়েলকাম করছি। আপনি যদি আমার কোনো তথ্য প্রমাণ থেকে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দীর্ঘদিন আজকে জন্ম থেকে আমরা দেখছি এলাকাতে বালি চলে, বেকার ছেলেরা তারা সাইকেলে করে, কেউ গরু গাড়ি করে, কেউ ট্র্যাক্টর করে রাতে দিনে চালায়। ওটা তো নতুন কিছু নয়। যে বালি যারাই চালায় তার ভিত্তি নিয়ে আমি চিঠি করেছি, প্রত্যেকটা প্রশাসনকে চিঠি করা আছে আমার। 2022 থেকে আমি চিঠি করেছি, 2024-এও আমি চিঠি করেছি। আমাকে একটা প্রমাণ দেখ, আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। তৃণমূলের কর্মসূচি, বড় সড় সমাবেশ করতে চলেছে তৃণমূল। 6 ডিসেম্বর গান্ধী মূর্তির নিচে বড় সড় সমাবেশ, এসআইআর আবহে। আবিরের সঙ্গে কথা বলবো। প্রতিনিধি আবির, গত কয়েক মাস ধরে এসআইআর নিয়ে বিভিন্ন সময় একেবারে তৃণমূল নেত্রী সহ তৃণমূলের বিভিন্ন নেতাকে দেখা গেছে রাস্তায় নেমে আন্দোলন করতে এসআইআর এর প্রতিবাদে। এই সমাবেশও কি সেই লক্ষ্যেই? প্রথমত যেদিন থেকে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে সেদিনকেই কলকাতাতে তৃণমূল কংগ্রেস বড় মিছিল করেছে, যেখানে দুই শীর্ষ নেতা নেত্রী তারা দুজনেই হাজির ছিলেন।
6ই ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে এবারে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেও বড় সমাবেশ তৃণমূল কংগ্রেস করতে চলেছে বলে জানতে পারা যাচ্ছে। ছাত্র যুব সংখ্যালঘু সেল তারা একসঙ্গে থেকেই সমাবেশ করবে এবং রাজনৈতিক শক্তি প্রদর্শন করার ক্ষেত্রেই সমাবেশ কাজ করছে, এমনটাই তৃণমূল অঞ্চলের খবর। মূলত হচ্ছে এসআইআর আবহ, দ্বিতীয়ত হচ্ছে তুমি জানো যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের তরফ থেকেও একাধিক বার্তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সংহতি দিবসের মাঝে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে দাঁড়িয়ে তারা কি ধরনের প্রক্রিয়া নিয়ে এগোবে সেই সংক্রান্ত বার্তাও এখান থেকে দেওয়া হবে। অন্যান্য বছরও সংহতি দিবসের সভা হয়, শহীদ মিনারের সভা হয়, আয়োজন করে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারের আয়োজনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেশ কিছু রাজনৈতিক চমক রাখতে চলেছে এমনটাই খবর এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে তার যে প্রস্তুতি বৈঠক তাও কার্যত শুরু হয়েছে। পুরোপুরি ভাবে তারা একেবারে তাদের দলের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন জায়গাতে তাদের বক্তব্য কি হতে চলেছে, কোন বিষয়কে সামনে নিয়ে তারা এগোবে। এবং তুমি জানো যে 4 তারিখের পর ডিসেম্বরের 1 মাস পূর্ণ হয়ে যাবে এবং তারপরে ড্রাফটিং এর যে কাজ শুরু হবে তার আগের মাঝের অংশে দলের নেতা কর্মীদের ভূমিকা কি এবং এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য সেটিকেও এই সংহতি সমাবেশের মঞ্চ থেকে তারা তুলে ধরবে। বেশ, আরো একটি কর্মসূচি রয়েছে, আরো একটি কর্মসূচির কথা বলবো, কিন্তু তার আগে এই সংহতি দিবস নিয়ে জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র তিনি কি বললেন দেখুন। সংহতি দিবস 6 ডিসেম্বর মানে যেদিন বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপির গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। সংহতি দিবসে আমাদের নেতৃত্ব থাকবে, উচ্চ নেতৃত্ব, তারা একটা সংহতি এবং সবাইকে নিয়ে চলার বার্তা দেবেন। এসআইআর নিয়ে যেমন নজরদারি চলবে তার সঙ্গে সঙ্গে পরিষেবা নিয়েও জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশ, বিশেষ নজর দেওয়ার নির্দেশ। কি কি বিষয়ে, কোন কোন পরিষেবায়, কি মনে করছে তৃণমূল, কি কারণে এই বিশেষ নজরদারি জল এবং রাস্তায়, বিস্তারিত জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। প্রথমত বিষয়টা হচ্ছে যে বিভিন্নভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। গত কয়েকদিন ধরে যেটা খবর হচ্ছে যে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দুর্গাপুজোর পর থেকেই, তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সভাও করেছেন, বিভিন্ন জেলাতে গিয়ে তারা আলোচনাও করেছেন। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কিছু জায়গার পরিষেবা সংক্রান্ত বিষয় কোথায় অগ্রাধিকার তৈরি করতে হবে তার একটি তালিকা প্রস্তুত হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে হচ্ছে রাস্তা এবং পানীয় জল। এবং প্রায় 50 জন নেতা যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানেও হচ্ছে রাস্তা এবং পানীয় জলের প্রসঙ্গের কথা এসছে। বহু জায়গাতে যেমন সাধারণ মানুষজন বেশ কিছু জায়গাতে নতুন রাস্তার কথা বলেছেন যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, আবার বহু কিছু জায়গাতে হচ্ছে যে রাস্তার সংস্কারের প্রসঙ্গের কথাও উঠে এসছে। এক্ষেত্রে তাদের রাস্তা এবং পানীয় জল নিয়ে বিধায়ক যারা রয়েছেন তাদেরকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে এবং যে বিভিন্ন জায়গাতে যে এসআইআর এর ক্যাম্প তৈরি করা হয়েছে সেই ক্যাম্প দুটির ক্ষেত্রে গিয়ে মানুষ যে শুধুমাত্র এতে এসআইআর বিভিন্ন বিষয় নয়, নাগরিক পরিষেবা নিয়ে একাধিক কথা বলছেন, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে লিপিবদ্ধ করা হচ্ছে এবং সূত্রের খবর ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ এক নেতার অফিস থেকে গোটা বিষয়টি মনিটর করা হচ্ছে এবং আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের মধ্যে যাতে গোটা নাগরিক পরিষেবার কাজ শেষ করতে পারা যায় সে বিষয়ে বিশেষ নজর রয়েছে তাদের। বেশ, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, কি ভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কত দিনের মধ্যে হবে, সবটা জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো 3 বছর বাদে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। 13,421টি শূন্যপদ রয়েছে, তাই ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানানো হয়েছিল। সেই প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। কখন থেকে আবেদন করা যাবে এবং আবেদনের কি প্রক্রিয়া হবে তা আজ সন্ধ্যের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষা ছিল প্রার্থীদের যাতে প্রাথমিক স্কুলে
স্কুলের চাকরির জন্য বিজ্ঞাপন দেয় এবং বিজ্ঞাপন দেওয়া হলেও কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে তুমি দেখেছো সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই প্রক্রিয়াই কাল থেকে শুরু করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 1 মাস ধরে এই অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে এবং তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বা জানুয়ারি শুরুতেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা ইন্টারভিউ এর জন্য স্ক্রিনিং এ উঠে আসবেন বা স্ক্রিনিং এর পর সফল হবেন তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সন্ধ্যের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য দিয়ে দেবে। বেশ, আর যেটা বলছিলাম এসএসসি নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে, ইন্টারভিউতে ডাক পেয়েছেন বহু, আর এখানে নতুন যারা তারা আজকে পথে নেমেছেন কেন না, যারা শিক্ষকতার অভিজ্ঞতা আছে সেই শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে 10 নাম্বার কেন দেওয়া হবে এই নতুন পরীক্ষার্থীরা বলছেন। কাট অফ মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি অনেকজন, সেই কারণেই আজকেও পথে নামলেন তারা। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কেন তারা বলছেন? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশিত আছে, সুপ্রিম কোর্টও তো মেনে নিয়েছে এই বিষয়টা, সেই নির্দেশ মেনেই তো কাজ হচ্ছে। গতকালকে পরে আজকে যে চাকরি প্রার্থী যারা 2025 এসএলএসটি তারা কিন্তু একেবারে আন্দোলনের ডাক দিয়েছিল এবং করুণাময়ীতে তারা যখন এসে পৌঁছলো তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছিল। তার কারণ তারা বলেছিল যে তারা অবস্থান বিক্ষোভে বসবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় কোনো রকম অবস্থান বিক্ষোভে তারা বসতে পারবে না, তার কারণ কোনো রকম অনুমতি নেই। কিন্তু তাদের দাবি, দুটো দাবি নিয়ে মূলত তারা এই আন্দোলন করছে। অভিজ্ঞতার কোন খাতিরে কিন্তু বলা হচ্ছে 10 নম্বর দেওয়া হবে, এটা বাতিল করতে হবে, সেটা যেমন তারা দাবি করছে, তার পাশাপাশি শূন্য পদ আরো বাড়াতে হবে এমনটা বলা হচ্ছে। এটাও কি বলা হয়েছিল? তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশেই তো এই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, তাহলে তারা আবার রাস্তায় নেমে এই দাবি করছেন কেন? তাদের কি বক্তব্য? তো তাদেরকে এই বক্তব্য স্পষ্ট না করলেও তারা জানাচ্ছে যে এভাবে কোনোভাবে অভিজ্ঞতার জন্য 10 নাম্বার দেবে এটা হতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা তারা জানে এবং সেটা গোটা বিষয়টি প্রথম থেকে জানতো, কিন্তু যারা প্রাপ্ত নাম্বার পেয়েছিল তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে এই 10 নাম্বার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু একবার দাবি জানাচ্ছে কোন খাতিরে 10 নাম্বার দেওয়া হচ্ছে এই বিষয়টি যেমন প্রশ্ন তুলছে। অন্যদিকে শূন্য পদ যেগুলো আছে শূন্য পদ কিন্তু আরো বাড়াতে, চাকরি পদ বাড়াতে হবে। দেখা যাক আরো এর পরেও তারা আবার পথে নামেন কিনা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে, ধরবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। আর ইন্টারভিউতে ডাক না পেয়ে পথে কারা? চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা। বিকাশ ভবন অভিযানে অতিরিক্ত শূন্য পদের দাবিতে তারা রাস্তায়। আরো শূন্য পদ, অতিরিক্ত শূন্য পদ, আরো শূন্য পদ তৈরি করতে হবে, যাতে তাদের বক্তব্য হচ্ছে এত বছর পর নিয়োগ হচ্ছে এসএসসিতে, আর সেই কারণেই তারা চান শূন্য পদ। চাকরিহারাদের একাংশ একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকায় বিতর্ক, শিক্ষক নিয়োগ চলছে, নথি যাচাই চলছে তখন অতিরিক্ত শূন্য পদ নিয়ে তারা পথে নেমেছেন। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই। এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। কারণ সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আগেই বলেছেন যে এই বিষয়টি নিয়ে শূন্যপদ, অতিরিক্ত শূন্যপদ নিয়োগে করা যায় কিনা তা নিয়ে তিনি কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা, কতজন এখনো আমরা জানি না। এখন এরপর 9-10-এর রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। আর যেটা বলছিলাম, ইন্টারভিউতে ডাকা হয়েছে বহু, শিক্ষক নিয়োগে এবার নথি যাচাই হচ্ছে। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এই নথি যাচাই। প্রতিদিন 1000-1500 প্রার্থীকে ডাকা হচ্ছে। 15টি টেবিলে
100 চাকরি প্রার্থীর নথি পরীক্ষা। আজ 700 প্রার্থীকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70, এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000, তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনও, আমরা খুব চিন্তিত তাদের